যে মানুষগুলোর কাছে বাঁচার মতো এক ফোঁটা পানি ছিল না, যারা ধুলো আর বালির সাথে যুদ্ধ করে যাযাবরের মতো ঘুরে বেড়াতো, সেই আদিম মানুষেরাই কিভাবে মাত্র কয়েক শতাব্দীর ব্যবধানে জন্ম দিল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এক সভ্যতার। সাহারা মরুভূমি থেকে এসে কিভাবে তারা নীল নদের ভয়ঙ্কর বন্যাকে বশ করে নিজেদের বানিয়ে নিল পৃথিবীর প্রথম এবং শক্তিশালী শাসক ফারাও বা ফেরাউন। কিন্তু এত ক্ষমতা আর অঢেল সম্পদের পরও একটি ভয় তাদের তাড়া করে বেড়াতো, আর তা হলো মৃত্যু। আর এই মৃত্যুকে ধোঁকা দেওয়ার জন্যই তারা আবিষ্কার করেছিল মমিফিকেশনের এক ভয়ঙ্কর বিজ্ঞান। অনেকেই মনে করেন সেই মমিকে লুকিয়ে রাখার জন্যই তারা গড়ে তুলেছিল গিজার পিরামিড। কিন্তু প্রশ্ন হলো, সেখানে কেন কোনো মমি পাওয়া যায়নি? যদি এটি কোনো সমাধিস্থল নাই হয়ে থাকে, তাহলে এই বিশাল পিরামিড বানানোর আসল উদ্দেশ্য কি ছিল? লক্ষ লক্ষ পাথর দিয়ে তৈরি এই পিরামিডগুলো আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়, কারণ লোহা ছাড়া, চাকা ছাড়া এবং মেশিন ছাড়াই শেষমেশ এই লোকেরা এত ভারী পাথরগুলোকে কিভাবে দাঁড় করালো। আর সবচেয়ে বড় রহস্য, সম্প্রতি যখন বিজ্ঞানীরা পিরামিডের সেই অন্ধকার গুপ্ত সুড়ঙ্গে আধুনিক রোবট পাঠালেন, তখন বন্ধ দরজার ওপাশে এমন কি দেখা গেল যা পুরো বিজ্ঞান জগৎকে চমকে দিয়েছিল। আজ আমরা এমন এক রোমাঞ্চকর সফরে যাব, যেখানে জানব মিশরীয় সভ্যতার গভীর এক ইতিহাস, যা এভাবে হয়তো আপনি আগে দেখেননি। আর সেজন্যই আমরা এখন ফিরছি 11,000 খ্রিস্টপূর্বাব্দের সেই সাহারা মরুভূমিতে, কারণ ইতিহাসটা শুরু হয়েছিল এখান থেকেই। আজ থেকে প্রায় 8,000 বছর আগে মানুষ বীজ বোনা শিখে গিয়েছিল। বিশ্বের কিছু অংশে মানুষ ছোট ছোট বসতি গড়ে থাকতে শুরু করেছিল। কিন্তু আমাদের পৃথিবীর খুব বড় একটা অংশে প্রকৃতি এক ভয়ঙ্কর খেলা খেলছিল। উত্তর আফ্রিকার সেই বিশাল এলাকা, যাকে আজ আমরা বিশ্বের সবচেয়ে শুকনো এবং প্রাণঘাতী মরুভূমি সাহারা বলি, তা সব সময় এমন ছিল না। বিজ্ঞানীরা এই সময়কালকে বলেন আফ্রিকান হিউমিড পিরিয়ড। প্রায় 11,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ পুরো 6,000 বছর ধরে সাহারা একদম ভিন্ন এক পৃথিবী ছিল। সেখানে মাইলের পর মাইল জুড়ে সবুজ সাভানার জঙ্গল ছিল, বড় বড় হ্রদ ছিল। সেখানে যাযাবর শিকারীদের অনেক গোত্র বা কাবিলা বাস করত। তারা প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচেছিল। আমরা এর প্রমাণ পেয়েছি নাবোতা প্লায়া নামের জায়গা থেকে। আজ এটি মিশরের দক্ষিণে একটি শুকনো মরুভূমি, কিন্তু 7,000 খ্রিস্টপূর্বাব্দে এখানে একটি হ্রদ ছিল, এবং তার তীরে মানুষ পাথরের এক বিশাল ঘের তৈরি করেছিল, যা সূর্যের গতিবিধি ট্র্যাক করত। এটি বিশ্বের সবচেয়ে পুরনো স্টোন ক্যালেন্ডার। অর্থাৎ সাহারার লোকেরা উন্নত ছিল, কিন্তু তারপর বাতাস তার গতিপথ বদলে দিল। বিজ্ঞানীদের মতে প্রায় 5,500 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর অক্ষে খুব সামান্য একটি পরিবর্তন এসেছিল, মাত্র কয়েক ডিগ্রির হেলে যাওয়া। কিন্তু সেই ছোট্ট পরিবর্তন পুরো আফ্রিকার বর্ষা বা মৌসুমী বায়ুকে চিরতরের জন্য সরিয়ে দিল। দেখতে দেখতে সেই সবুজ পৃথিবী ঝলসে যেতে লাগলো। শতবর্ষী পুরনো হ্রদগুলো কাদা হয়ে শুকিয়ে গেল, গাছের জায়গা নিয়ে নিল উত্তপ্ত বালি। এখন সেই যাযাবর গোত্রগুলোর কাছে কোনো উপায় ছিল না। পশ্চিমের মরুভূমি থেকে এবং পূর্বের অনুর্বর এলাকা থেকে পিপাসা আর ভয়ে ভরা এই আলাদা আলাদা গোত্রগুলো তাদের বাচ্চা এবং বেঁচে থাকা পশুদের নিয়ে একই দিকে ধাবিত হচ্ছিল। তারা এমন এক জায়গার খোঁজে মাইলের পর মাইল সেই তপ্ত বালিতে চলতে লাগলো, যেখানে শুধু এক ফোঁটা পানি পাওয়া যায়। এই প্রাণঘাতী অভিবাসনে দুর্বল লোকেরা বালিতেই দাফন হয়ে গেল। কিন্তু যারা এই ভয়ঙ্কর সফর পার করতে পারল, তাদের চোখ শেষমেশ দিগন্তে এমন এক অলৌকিক দৃশ্য দেখল, যা মানবতার পুরো ইতিহাস বদলে দিল। তপ্ত সোনালী মরুভূমির একদম মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চিরে দিয়ে এক বিশাল নীল এবং শান্ত রেখা বয়ে যাচ্ছিল। এমন এক নদী যার কোনো শেষ ছিল না, সেটা হলো নীল নদ। যখন সেই ক্লান্ত যাযাবর শিকারীরা সেই ঠান্ডা পানি স্পর্শ করল, তখন তাদের মনে হলো তাদের সফর শেষ হয়েছে। তারা ভাবল তারা শুধু পান করার পানি পেয়েছে। তারা জানতো না যে যেই নদীর তীরে তারা আজ তাদের ক্লান্তি দূর করেছে, সেই তীরেই তাদের আগামী প্রজন্ম সেই বিশাল পিরামিড দাঁড় করাবে।
যা দেখে আজ হাজার বছর পরেও মানুষের মস্তিষ্ক স্তব্ধ হয়ে যায়। কিন্তু একটা খুব বড় প্রশ্ন আজও বাকি ছিল। সেই যাযাবর লোকেরা কাল পর্যন্ত শুধু শিকার করে নিজেদের পেট ভরাতো, যাদের কাছে না কোনো বড় প্রযুক্তি ছিল, না কোনো সম্পদ। সেই লোকেরাই পরবর্তীতে আকাশ ছোঁয়া পিরামিড তৈরি করা সভ্যতায় কিভাবে পরিণত হলো? যখন নীলনদ প্রতি বছর উথাল পাথাল হয়ে সবকিছু ডুবিয়ে দিত, তখন এই লোকেরা এই অনিয়ন্ত্রিত পানিকে বাগিয়ে এনে কিভাবে চাষাবাদ শুরু করলো? সেই যাযাবর লোকদের পিপাসা মিটে গিয়েছিল। তাদের মনে হলো যে এখন শুধু এই নদীর তীরে শিকার করতে হবে আর আরামে বাঁচতে হবে। কিন্তু তারা একটা কথা জানত না, এই নদী কোনো সাধারণ নদী ছিল না। প্রতি বছর এক নির্দিষ্ট মৌসুমে এই শান্ত নদী হঠাৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করত। এর পানি উপচে পড়ত এবং দেখতে দেখতে তীরের মাইলের পর মাইল জমি ভয়ঙ্কর বন্যায় ডুবে যেত। শুরুতেই শিকারীদের মনে হয়েছিল এটা কোনো দৈব প্রকোপ। তারা ভয় পেয়ে নিজেদের প্রাণ বাঁচাতে উঁচু পাহাড়ে পালিয়ে যেত। কিন্তু যখন কয়েক সপ্তাহ পর সেই পানি আবার নেমে যেত, তখন তার নিজের পেছনে ধ্বংসলীলা নয়, বরং এমন এক অলৌকিক জিনিস রেখে যেত যা সেই যাযাবর মানুষকে এই ভূমিতে থামতে বাধ্য করেছিল। বন্যার পানি নেমে যাওয়ার পর নদীর তীরে মাইলের পর মাইল জুড়ে এক অত্যন্ত গাঢ় কালো এবং ভেজা মাটি বিছিয়ে যেত। এটি ইথিওপিয়ার পাহাড় থেকে ভেসে আসা বিশ্বের সবচেয়ে উর্বর সার ছিল। এই গোত্রের লোকেরাই একটি জাদুকরী জিনিস লক্ষ্য করল। যখন সেই কালো মাটিতে বুনো ঘাস, বিশেষ করে গম এবং বার্লির দানা পড়ত, তখন কয়েকদিনের মধ্যেই সেখান থেকে তাজা এবং সোনালি চারা গজিয়ে উঠত। হাজার বছর ধরে পশুর পেছনে দৌড়ানো মানুষের মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলল। তারা ভাবল, যদি আমরা এই বীজগুলোকে ইচ্ছে করে এই কালো মাটিতে পুঁতে দেই, তাহলে কি আমাদের আর কখনো না খেয়ে মরতে হবে না? আর ব্যাস, এখান থেকেই মানুষ নীল নদের সেই মাটিতে গম এবং বার্লির নিজেদের প্রথম বীজ বুনে দিল। কিন্তু এখানে একটা খুব বড় সমস্যা ছিল। বন্যার পানি তো আবার নদীতে চলে যেত, আর কয়েকদিনের মধ্যেই সেই ভেজা মাটি শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে যেত। যদি মাটি শুকিয়ে যেত, তবে ফসল জ্বলে ছাই হয়ে যেত। আর ঠিক এখানেই সেই আদিম মানুষ এমন এক বুদ্ধি খাটিয়েছিল যা তাদের বিশ্বের সবচেয়ে প্রথম ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে শুধু বীজ বোনা যথেষ্ট নয়, সেই পানি ক্ষেত পর্যন্ত আটকে রাখতে হবে। তাই পাথর এবং কাঠের হাতিয়ার দিয়ে মানুষেরা নীল নদ থেকে নিজেদের ক্ষেত পর্যন্ত মাটি খুঁড়ে ছোট ছোট খাল তৈরি করা শুরু করে দিল। তারা ক্ষেতের চারপাশে মাটির দেওয়াল বানিয়ে দিল, যাতে যখন বন্যা আসে তখন তার পানি এই গর্ত এবং নালাগুলোতে ভরে যায় এবং বন্যা নেমে যাওয়ার পরেও তাদের ক্ষেতে সপ্তাহ জুড়ে পানি জমা থাকে। ইতিহাসে প্রথমবারের মতো মানুষ প্রকৃতির পানিকে নিজেদের নিয়ন্ত্রণে করে নিয়েছিল। কিন্তু এই চাষাবাদ মানুষের জীবন চিরতরের জন্য বদলে দিল। সেচ দিয়ে এবং বীজ বুনে ফসলকে একা ছেড়ে কোথাও আর ঘুরে বেড়ানো যেত না, তাদের পাহারা দিতে হতো। এখান থেকেই সবসময় ঘুরতে থাকা আদি মানুষের পা থেমে গেল। যাযাবর জীবন শেষ হয়ে গেল এবং নীল নদের তীরে নলখাগড়া ও মাটির তৈরি প্রথম স্থায়ী কুড়ে ঘর বসতে শুরু করলো। শিকারী এখন কৃষক হয়ে গিয়েছিল এবং চাষাবাদের সাথে সাথে সে গরু, ভেড়া এবং ছাগলও পালন করা শুরু করে দিল। কয়েক বছরের মধ্যেই এই ইরিগেশন সিস্টেম বা সেচ ব্যবস্থা তার আসল রং দেখালো। দেখতে দেখতে কুড়ে ঘরের বাইরে শস্যের পাহাড় জমে গেল। মানুষ প্রথমবারের মতো নিজের পেটের চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি গম এবং বার্লি উৎপাদন করে নিয়েছিল। এখন সেই শস্যকে সুরক্ষিত রাখার জন্য মাটির নিচে গভীর গর্ত এবং মাটির বড় বড় গোডাউন তৈরি করা হলো। শস্যের এই বিপুল ভাণ্ডার মানবতার ইতিহাসের সবচেয়ে প্রথম সম্পদ ছিল। আর যখন পেট ভরা থাকে এবং ভবিষ্যতের জন্য শস্য সুরক্ষিত থাকে, তখন জনসংখ্যা খুব দ্রুত বাড়ে। যা কাল পর্যন্ত শুধু কিছু কুড়ে ঘরের একটা ছোট গোত্র ছিল, তা এখন ধীরে ধীরে একে অপরের সাথে জুড়ে গিয়ে বিশাল গ্রাম এবং শহরে পরিণত হচ্ছিল। এই বিশাল শহরগুলোই মিশরীয় সভ্যতার ভিত্তি স্থাপন করেছিল। কিন্তু যেখানে সম্পদ থাকে সেখানে লোভের জন্ম হয়। যখন এই ছোট গ্রামগুলো বিশাল শহরে পরিণত হতে লাগলো, তখন সবচেয়ে বেশি উর্বর জমি, শস্যের গোডাউন এবং নীল নদের জলের উপর দখল নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এখন প্রশ্ন ছিল, এই শহর, ক্ষেত এবং হাজার হাজার মানুষকে আসলে নিয়ন্ত্রণ কে করবে? আসলে কিভাবে জন্ম হলো মিশরের সেই রাজতন্ত্রের, যাকে বিশ্ব ফারাও বা ফেরাউন নামে চেনে? নীল নদের সেই জাদুকরী মাটি এবং সেচ প্রযুক্তির ফলে আদিম মানুষ শস্যের যে গোডাউনগুলোতে বছরের পর বছর গম আর বার্লি ভরেছিল, তাদের গন্ধ এখন শুধু সেই গ্রামবাসী পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। এই গন্ধ মরুভূমির সেই ভয়ঙ্কর এবং ক্ষুধার্ত গোত্রগুলোর কাছেও পৌঁছাচ্ছিল, যারা তখনও শিকারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল।
আর তারপর শুরু হলো মানবতার ইতিহাসের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর লুটপাটের যুগ। অন্ধকার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত ভয়ঙ্কর ডাকাতরা এই বসতিগুলোর উপর হামলা করতে লাগলো। শস্য লুট করে নেওয়া হতো, কুড়েঘর জ্বালিয়ে দেওয়া হতো এবং ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে কৃষকরা বুঝতে পারল শুধু শস্য ফলানো যথেষ্ট নয়, সেগুলোকে বাঁচাতেও জানতে হবে। আর এই ভয়ের মাঝ থেকে নীল নদের তীরে জন্ম হলো বিশ্বের প্রথম শাসকদের। দেখতে দেখতে নীল নদের তীরে বিশ্বের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বিশাল শহরগুলোর ভিত্তি স্থাপন হতে লাগলো। মেমফিস, থিবস এবং অ্যাবাইডোসের মতো মহান শহর আকাশ ছুঁতে লাগলো। এই শহরগুলোতে যে সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল, যে শত্রুদের হাত থেকে গোত্রকে বাঁচাতে পারত, লোকেরা নিজেদের শস্য এবং নিজেদের স্বাধীনতা তার হাতে তুলে দিল। কিন্তু এই পুরো নীল উপত্যকা কোনো একটি দেশ ছিল না। শুরুতে এটি দুটি আলাদা শক্তিতে বিভক্ত ছিল। দক্ষিণের পাহাড়ি এলাকা, যাকে আপার ইজিপ্ট বলা হতো, এবং উত্তরের সমতল অংশ, যাকে লোয়ার ইজিপ্ট বলা হতো। তারপর আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ইতিহাসে এমন এক মহাবলী শাসক উঠে এলো যে সবকিছু বদলে দিল। তার নাম ছিল নারমার। রাজা নারমার নিজের শক্তিতে এই দুটি আলাদা রাজ্যকে মিলিয়ে দিলেন এবং বিশ্বের সবচেয়ে প্রথম অখণ্ড ইজিপশিয়ান এম্পায়ার দাঁড় করালেন। হাজার হাজার মানুষের এই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য এই শাসকরা বিশ্বের সবচেয়ে প্রথম আইন বানালো। মিশরের মানুষ একে মাত বলতো। তারা মানুষের মাথায় এই কথাটা বসিয়ে দিল যে যদি রাজ্যের ন্যায় বিচার এবং সিস্টেম না থাকে তবে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এটি একটি মাস্টার মাইন্ড সাইকোলজি ছিল এবং যখন নিয়ম তৈরি হলো তখন ট্যাক্সও চালু করা হলো। কৃষকদের তাদের ফসলের একটা অংশ রাজাকে দিতে হতো, কিন্তু এত হাজার হাজার টন শস্যের হিসাব কিভাবে রাখা হবে? এই হিসাব রাখার জন্য মিশরের কিছু অত্যন্ত বুদ্ধিমান মানুষ এক জাদুকরী জিনিসের আবিষ্কার করলো। তারা পশু পাখি এবং মানুষের আকৃতি মিলিয়ে বিশ্বের প্রথম লিখিত ভাষা তৈরি করে দিল, যাকে আজ আমরা হায়ারোগ্লিফিক্স বলি। কিন্তু একটা খুব বড় প্রশ্ন আছে, এই ইজিপ্ট সাম্রাজ্য প্রাচীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ধনী দেশ হলো কিভাবে? এর রহস্য তাদের তরবারিতে নয়, বরং নীল নদের ঢেউয়ের উপরে ভাসত। মিশরের মানুষ প্যাপিরাস নামের গাছ এবং কাঠ জুড়ে বিশ্বের সবচেয়ে বিশাল এবং উন্নত নৌকা বানিয়েছিল। নীলনদ এখন শুধু পানি পান করার মাধ্যম ছিল না, এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত ট্রেড রুট বা বাণিজ্যের পথ হয়ে গিয়েছিল। মিশরের কাছে নিজের উর্বর জমি থেকে উৎপাদিত হাজার হাজার টন গম, লিনেনের অত্যন্ত মখমলি কাপড় এবং প্যাপিরাসের খাজানা ছিল। তারা এই নৌকাগুলোতে নিজেদের এই মালপত্র বোঝাই করে দূর দূরান্তের দেশ পর্যন্ত যেত এবং ব্যবসা করত। বিনিময়ে তারা কি আনত? তারা লেবাননের জঙ্গল থেকে মহামূল্যবান দেবদারু কাঠ আনত, সিনাইয়ের পাহাড় থেকে চকচকে তামা আনত, এবং সবচেয়ে বড় জিনিস, তারা দক্ষিণে নুবিয়ার ভয়ঙ্কর মরুভূমি থেকে মনকে মন সোনা আনত। এই ব্যবসা ইজিপ্টকে অঢেল সম্পদে ভরে দিয়েছিল। কিন্তু তাদের এমন একটি ধর্মীয় বিশ্বাস ছিল যার কারণে মিশরের মানুষ তাদের রাজার শরীরকে হাজার বছর পর্যন্ত সুরক্ষিত রাখতে চাইত। এবং কিভাবে এই বিশ্বাসই পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় আশ্চর্যগুলোর মধ্যে একটি, গিজার পিরামিডের ভিত্তি হয়ে উঠল। মিশরের এই ফারাও রাজারা সম্পদ, সেনাবাহিনী এবং নীল নদের উপর নিজেদের পুরো দখল জমিয়ে ফেলেছিল। বেঁচে থাকতেই তারা নিজেদের স্রষ্টা দাবি করে ফেলেছিল। তাদের কাছে সেই সবকিছু ছিল যা একজন মানুষ ভাবতে পারে, কিন্তু একটা খুব ভয়ঙ্কর সত্য ছিল যা থেকে বিশ্বের কোনো ফারাও রাজা পালাতে পারত না, আর তা হলো মৃত্যু। রাজা খুব ভালোভাবে জানত যে যখন সে বুড়ো হবে, যখন সে রোগে ভুগবে এবং যখন তার নিঃশ্বাস থামবে, তখন সাধারণ জনগণ দেখবে যে এই রাজা তো আমাদের মতোই মারা গেল। তখন মানুষদের মন থেকে তার ভয় শেষ হয়ে যাবে এবং ভয় শেষ হতেই তার আগামী প্রজন্মের হাত থেকে এই বিশাল সাম্রাজ্য এবং রাজনীতি চিরতরের জন্য ছিনিয়ে নেওয়া হবে। ঠিক এখানেই ইজিপ্টের এই শাসকরা মানুষের মস্তিষ্কের সাথে ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মাইন্ড গেম খেলল। তারা মিশরের ধর্ম এবং মানুষের আস্থাকে নিজেদের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নিল। শাসকরা ঘোষণা করল যে যখন একজন সাধারণ মানুষ মারা যায় তখন সে চিরতরের জন্য মাটিতে মিশে যায়, কিন্তু যখন একজন ফারাওয়ের চোখ বন্ধ হয় তখন সে মরে না। সে শুধু এই পার্থিব শরীর ছেড়ে আকাশে নিজের পিতা সূর্য দেবতা, যাকে ওরা রা বলতো, তার সাথে দেখা করতে চায়, যাতে সে সেখান থেকে পুরো পৃথিবীকে আলো দিতে পারে। শাসকরা জনগণের মনে এই ভয় তৈরি করে দিল যে যদি মরার পরে ফারাওয়ের শরীর মাটিতে সুরক্ষিত না থাকে, যদি তার শরীরকে সাধারণ মানুষের মতো শুধু বালিতে পুঁতে দেওয়া হয় এবং তা পৌঁছে যায়, তবে তার আত্মা ওই তারাগুলো পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যদি রাজার আত্মা শান্তি না পায়, তবে সূর্য দেবতা রেগে যাবেন, নীলনদ শুকিয়ে যাবে এবং পুরো মিশর ধ্বংস হয়ে যাবে।
তারা বিনা কোনো বিরোধিতায় পুরো সাম্রাজ্যের ওপর নিজের শাসন চালাতে থাকে। মানুষ ভয়ে ভয়ে খুশি মনে রাজার সেবা করত, বিনা কোনো লোভে রাজার জন্য দিন রাত ঘাম ঝরাত, কারণ তাদের মনে হতো যে তারা কোনো মানুষের গোলামি করছে না, বরং নিজেদের পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচাচ্ছে। এখন ফারাওয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাজার শরীরকে পচন এবং বুনো জন্তু থেকে কিভাবে বাঁচানো যায়। এই ভয়ের কারণেই মিশরের মানুষ বিজ্ঞানের মাধ্যমে এমন এক রহস্য শিখল যাকে আজ আমরা বলি মমিফিকেশন। কিন্তু আসলে কিভাবে এই মমি প্রক্রিয়া একজন মানুষের শরীরকে হাজার বছর পর্যন্ত প্রায় সেরকমই সুরক্ষিত রাখল, এই রহস্য আমরা ভিডিওর শেষে বুঝবো। কিন্তু শুধু মমি বানানোই যথেষ্ট ছিল না, তাদের শরীরকে সাধারণ মানুষের কবর থেকে দূরে এমন এক দুর্ভেদ্য সিন্ধুকে রাখা হতো যা কোনো মানুষ, পশু বা সময়ও মুছে ফেলতে না পারে। এখান থেকেই সেই পিরামিডগুলোর ধারণার বীজ বপন হল। কিন্তু আসলেই তা কতটুকু সত্য ছিল? শুরুর দিকের পিরামিডগুলো বানানোর সময় এমন একটি বড় ভুল হয়েছিল যা মিশরের ইঞ্জিনিয়ারদের শিখিয়েছিল যে আসল পিরামিড কিভাবে বানাতে হয়। রাজাদের লাশকে পচন এবং বুনো জন্তু থেকে বাঁচানোর জন্য এই শুরুর দিকের রাজারা মাটির নিচে গভীর কবর খোঁড়া শুরু করল। সেই কবরগুলোকে সুরক্ষিত রাখার জন্য তারা তার উপর মাটির ইটের এক চারকোনা এবং চ্যাপ্টা চাতাল বানিয়েছিল। মিশরের লোকেরা এই চাতালগুলোকে মাস্তাবা বলতো, কিন্তু এই মাস্তাবা কোনো চিরস্থায়ী ইমারত ছিল না। জোর বাতাস এবং মরুভূমির ঝড় সময়ের সাথে এই মাটির চাতালগুলোকে মুছে দিচ্ছিল। আর তার চেয়েও বড় ভয় ছিল ডাকাতদের। ভয়ঙ্কর ডাকাতরা সহজেই এই ইটগুলো ভেঙে ভিতরে ঢুকে যেত এবং রাজার সোনা ও তার মমি লুট করে নিত। রাজারা বুঝে গিয়েছিলেন যে তাদের পাথরের এমন এক স্ট্রাকচার দরকার যা সময়ও মুছে ফেলতে পারবে না। আর তখন ইতিহাসের পাতায় এন্ট্রি হলো প্রথম জিনিয়াস ইঞ্জিনিয়ার ইমহোটেপের। ইজিপশিয়ান কিং জোসের এর জন্য সে মাটিকে প্রত্যাখ্যান করে পাথরকে বেছে নিল। ইমহোটেপ একটা চারকোনা মাস্তাবার ওপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এভাবে 6টি ভারী চাতাল একটার পর একটা রেখে দিল। যখন ধুলো সরল তখন ইজিপ্ট অবাক ছিল। এটি বিশ্বের সবচেয়ে প্রথম পিরামিড ছিল, দ্য স্টেপ পিরামিড। প্রথমবারের মতো সাধারণ মানুষ মাটিতে নিজেদের এক কৃত্রিম পাহাড় দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ কখনো সন্তুষ্ট হয় না। কয়েক দশক পরে ফারাও কিং স্নেফেরু যখন পুরো ইজিপ্ট সাম্রাজ্যে শাসন করলেন, তিনি ঠিক করলেন যে সিঁড়িওয়ালা নয়, বরং চারপাশ থেকে একদম মসৃণ পিরামিড চাই। আর তার আদেশে ইঞ্জিনিয়াররা বড় উৎসাহে 54 ডিগ্রির খাড়া ঢালে ভারী পাথর ওঠানো শুরু করলো। কিন্তু এখানেই আদিম মানুষ থেকে ইঞ্জিনিয়ার হওয়া সেই লোকদের দ্বারা এক ভয়ঙ্কর গাণিতিক ভুল হয়ে গেল। পাথরের ওজন এত বেপরোয়াভাবে বাড়ল যে পিরামিড ভেতর থেকে নড়ে উঠল। ফলাফল পিরামিড মাঝখান থেকেই বেঁকে গেল। একে বেন্ড পিরামিড বলা হলো। এটি মানব ইতিহাসের প্রথম বড় ইঞ্জিনিয়ারিং ব্যর্থতা ছিল। কিন্তু কিং স্নেফেরু হার মানলেন না। এই ইজিপশিয়ান ইঞ্জিনিয়াররা নিজেদের ভুল থেকে শিখল এবং এক নতুন সঠিক গণিত প্রয়োগ করল। বছরের পর বছর রক্ত ঘামের পর লাল পাথর দিয়ে এক নতুন ইমারত দাঁড়িয়ে গেল। এতে কোনো সিঁড়ি বা বাঁক ছিল না। এটি ছিল হিউম্যান হিস্ট্রির প্রথম একদম পারফেক্ট এবং সফল মসৃণ পিরামিড, দ্য রেড পিরামিড। সময় গড়ানোর সাথে সাথে যখন ফারাও খুফু গদিতে বসলেন, তখন তার মনে এক অত্যন্ত বিশাল পিরামিড নির্মাণের চিন্তা এলো। লোহা ছাড়া, চাকা ছাড়া এবং কোনো আধুনিক মেশিন ছাড়া শেষমেশ মিশরের ইঞ্জিনিয়াররা বিশ্বের সবচেয়ে বড় আশ্চর্য গ্রেট পিরামিড অব গিজা কিভাবে দাঁড় করালো। ইজিপ্টের সিংহাসনে ফারাও খুফু বসতেই তিনি ঠিক করলেন যে তার পিরামিড এ পর্যন্ত তৈরি হওয়া সব পিরামিডের চেয়ে বিশাল হবে। এত ভারী পিরামিডের জন্য এক মজবুত ভিত্তি দরকার ছিল। তাই তার ইঞ্জিনিয়াররা নীল নদের পশ্চিম তীরে গিজার পাথরে মালভূমিকে বেছে নিল। এই জায়গাটি এজন্য বাছা হয়েছিল কারণ মিশরের লোকেরা বিশ্বাস করত যে যেখানে সূর্য ডোবে সেখান থেকে মৃতদের রহস্যময় পৃথিবীর শুরু হয়। গিজার এই ময়দানে যেই আশ্চর্যের ভিত্তি রাখা হলো তার বিশালতা মানুষের চিন্তার অনেক বাইরে ছিল। এই গ্রেট পিরামিড 481 ফুট উঁচু ছিল, অর্থাৎ আজকের প্রায় 50 তলা ইমারতের সমান। আর এটি বানানোর জন্য কোনো 100 বা 1000 নয়, বরং 23 লক্ষ বিশাল পাথরের দরকার ছিল। সেই আমলের ইঞ্জিনিয়ারিং এর জন্য এটি এক ইম্পসিবল চ্যালেঞ্জের মতো ছিল। একটু ভাবুন, সেই মানুষদের কাছে না তো কোনো লোহার হাতিয়ার ছিল, না চাকার আবিষ্কার হয়েছিল। তাহলে মেশিন ছাড়া এই অলৌকিক ঘটনা ঘটল কিভাবে? পিরামিডের ভেতরের কাঠামো বানানোর জন্য হলুদ পাথর গিজার মালভূমি থেকেই কাটা হয়েছিল। কিন্তু পিরামিডকে বাইরে থেকে আয়নার মতো চকচকে বানানোর জন্য সাদা লাইমস্টোন বা চুনা পাথরের দরকার ছিল, যা নীল নদের ওপারে তুরার খনিগুলোতে পাওয়া যেত।
এবং রাজার কিংস চেম্বার বানানোর জন্য অত্যন্ত শক্ত রেড গ্রানাইট পাথরের দরকার ছিল, যা গিজা থেকে ৮০০ কিলোমিটার দূরে আসওয়ান শহরে ছিল। কিন্তু ৫০ টনের পাথর ৮০০ কিলোমিটার দূর থেকে গিজা পর্যন্ত নিয়ে আসা হলো কিভাবে? এর জন্য ইজিপশিয়ান ইঞ্জিনিয়াররা প্রকৃতির সবচেয়ে বড় শক্তি নীল নদের বন্যাকে ব্যবহার করল। যখন নদী নিজের পূর্ণ জোয়ারে থাকত, তখন দেবদারু কাঠের তৈরি বিশাল নৌকায় এই ভারী পাথরগুলোকে তুলে সোজা গিজার মালভূমির একদম কাছে পর্যন্ত আনা হতো। এরপর শুরু হতো মজুরদের রক্ত ঘামের আসল লড়াই। এই লক্ষ লক্ষ মজুর সেই ভারী পাথরগুলোকে কাঠের স্লেজের উপরে রাখত। মরুভূমির বালিতে ঘর্ষণ কমানোর জন্য স্লেজের সামনে ক্রমাগত পানি ঢালা হতো, যাতে পাথর সহজেই পিছলে যেতে পারে। তারপর মাটি এবং ইটের বিশাল র্যাম্প বানিয়ে মানুষের শক্তিতে সেই পাথরগুলোকে পিরামিড সাইটের দিকে টানা হতো। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় এই পাথরগুলোর ওজন নয়, বরং পিরামিডের জ্যামিতি এবং নির্ভুলতা ছিল। ২৩ লক্ষ পাথরকে কোনো কম্পাস বা আধুনিক মেশিন ছাড়া একদম সঠিক উত্তর দিকে মুখ করে রাখা হয়েছিল। এর ভিত্তির লেভেল এতটাই পারফেক্ট ছিল যে তার ৪ কোণায় ১ ইঞ্চিরও পার্থক্য ছিল না। দুটি পাথরের মাঝের জোর এতটাই সূক্ষ্ম ছিল যে আজকের একটা ব্লেডও তাদের মাঝখানে ঢোকানো যাবে না। এটি সেই ইজিপশিয়ান ইঞ্জিনিয়ারদের মস্তিষ্কের সবচেয়ে বড় গাণিতিক অলৌকিকতা ছিল। বছরের পর বছর পরিশ্রমের পর যখন ২৩ লক্ষ পাথরের এই গ্রেট পিরামিড তৈরি হয়ে গেল, তখন ফারাওয়ের মৃত্যুর পর তার লাশকে মমি বানিয়ে অপার খাজানার সাথে পিরামিডের সবচেয়ে গোপন অন্ধকার ঘরে দাফন করে দেওয়া হলো। বাইরে থেকে এই পাহাড়কে ভারী পাথর দিয়ে চিরতরের জন্য সিল করে দেওয়া হলো। যদি তাই হয়, তাহলে এখন আবারও সেই প্রশ্ন আসে, আসলে যদি তাদের পিরামিডে দাফন করা হয়, তাহলে তাদের মমি করা দেহ পাওয়া গেল না কেন? আমরা এখন সেই রহস্যেরই উত্তর খোঁজার চেষ্টা করব। খুফু নিজের মৃত্যুকে সুরক্ষিত করে নিয়েছিলেন, কিন্তু খুফুর এই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান কি সত্যি সফল হয়েছিল? যখন ১০০০ বছর পর আজকের অনুসন্ধানকারীরা এই দুর্ভেদ্য গ্রেট পিরামিডের দরজা ভাঙল, তখন সেই অন্ধকার কিং চেম্বারের ভেতরে তারা কি পেল? মহান গিজার পিরামিড এখন বাইরে থেকে পুরোপুরি সিল হয়ে গিয়েছিল। ২৩ লক্ষ পাথরের এই দুর্ভেদ্য পাহাড়ের ভেতরে গভীর অন্ধকার এবং এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল। যদি আপনি সেই সময় এই পিরামিডের ভেতরে যেতেন, তবে আপনি এক গোলক ধাঁধা দেখতে পেতেন। ভেতরে যাওয়ার জন্য অত্যন্ত সরু এবং ঢালু সিক্রেট প্যাসেজ বা গোপন পথ বানানো হয়েছিল। ডাকাতদের ধোঁকা দেওয়ার জন্য অনেক নকল দরজা এবং ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল। আর এই গোলক ধাঁধার একদম মাঝখানে ভারী গ্রানাইট পাথর দিয়ে তৈরি ছিল দ্য কিং চেম্বার। এখানেই ফারাওয়ের শরীরকে চিরতরের জন্য সুরক্ষিত রাখা হতো। কিন্তু শুধু পাথরের দেওয়াল শরীরকে পচা থেকে বাঁচাতে পারত না। এর জন্য মিশরের পুরোহিতরা রাজার শরীরকে মমিতে পরিণত করত। তো আসলে এই মমি কি ছিল? রাজার মৃত্যুর পর সবার আগে তার মাথা ফাঁকা করা হতো, তারপর তার পেটের সব ভেতরের অঙ্গ, কারণ এগুলো সবার আগে পচে। শুধু হৃৎপিণ্ড শরীরের ভেতরে ছাড়া হতো, কারণ তাদের বিশ্বাস ছিল যে মানুষের আত্মা এবং মস্তিষ্ক তার হৃদয়ে বাস করে। এরপর সেই খালি শরীরকে এক বিশেষ লবণে ৪০ দিন পর্যন্ত শুকানো হতো, যাতে শরীরের সব আর্দ্রতা শেষ হয়ে যায়, এবং শেষে সিডার তেল এবং রজনের প্রলেপ লাগিয়ে তাকে হাজার হাজার মিটার লম্বা সুতির পট্টিতে শক্ত করে পেঁচিয়ে দেওয়া হতো। রাজা এখন মমি হয়ে গিয়েছিল। এই মমিকে একটার ভেতর একটা সোনার অনেকগুলো কফিন রাখা হতো, এবং সেই দাফন কক্ষকে মাটি থেকে ছাদ পর্যন্ত অঢেল সোনা, দামি পাথর, রথ, অস্ত্র এবং এমন খাজানা দিয়ে ভরিয়ে দেওয়া হতো যার মূল্যের আন্দাজ করা আজও অসম্ভব। ফারাওয়ের মনে হতো যে এই সব খাজানা মৃত্যুর পরের দুনিয়ায় তার কাজে আসবে। কিন্তু রাজারা একটা খুব বড় ভুল করে দিয়েছিল। তারা নিজেদের খাজানা বাঁচানোর জন্য পাহাড়ের সমান বড় পিরামিড তো বানিয়ে দিল, কিন্তু এই পিরামিডগুলোই ডাকাতদের জন্য একটা খুব বড় সাইনবোর্ড হয়ে গেল। যেমনি ফারাওয়ের শাসন দুর্বল হলো, ভয়ঙ্কর ডাকাতরা পিরামিডের ভারী দরজা ভেঙে দিল। তারা মমিকে ছিঁড়ে ফেলল এবং ভেতরে রাখা হাজার হাজার কিলো সোনা লুট করে নিল। গ্রেট পিরামিড সহ মিশরের প্রায় সব পিরামিড প্রাচীনকালেই খুব খারাপভাবে লুট হয়ে গিয়েছিল। যখন পরে আসা নতুন ফারাও রাজারা এই ধ্বংসলীলা দেখল, তখন তাদের আত্মা কেঁপে উঠল। তারা বুঝে গেল যে পিরামিড আর সুরক্ষিত নয়, তাই তারা পিরামিড বানানো চিরতরের জন্য বন্ধও করে দিল। এখন তারা মাটির নিচে পাহাড়ের মাঝে এক অত্যন্ত নির্জন এবং গোপন উপত্যকায় কবর লুকানো শুরু করল। এই জায়গাকে ইতিহাসে ভ্যালি অব কিংস বলা হয়। এই গোপন কবরগুলোতে দাফন ছিল মিশরের এক তরুণ রাজা তুতেনখামেনের কবর। তুতেনখামেন মাত্র ১৯ বছর বয়সে মারা গিয়েছিল।
তার মৃত্যুর পর পুরোহিতরা তাড়াহুড়ো করে তার মমিকে এই গোপন উপত্যকার এক ছোট কবরে দাফন করে দিল এবং তার উপর মাটি ও পাথর ফেলে দিল, যাতে কেউ তার খোঁজ না পায়। হাজার হাজার বছর ধরে ওই কবর সেই অন্ধকারে দাফন রইল। মিশরের বড় বড় রাজাদের কবর লুট হতে থাকলো, কিন্তু তুতেনখামেনের সেই লুকানো কবর পর্যন্ত কেউ পৌঁছাতে পারল না। 1922 সাল এক ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার বহু বছর ধরে এই উপত্যকায় খনন কার্য চালাচ্ছিলেন। সবাই বলে দিয়েছিল যে এখানে কিছু পাওয়া যাবে না, কিন্তু একদিন কার্টারের মজুররা বালির নিচে এক লুকানো সিঁড়ি পেল। যখন কার্টার সেই 3000 বছর পুরনো সিল করা দরজায় একটা ছোট্ট ছিদ্র করলেন, তখন তার পিছনে দাঁড়িয়ে থাকা লোকেরা জিজ্ঞেস করলো, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? কার্টারের মুখ থেকে শুধু একটাই আওয়াজ বের হলো, হ্যাঁ, অদ্ভুত জিনিস, শুধু সোনা আর সোনা। যখন সেই কবরকে পুরোপুরি খোলা হলো, তখন বিশ্বের চোখ ধাঁধিয়ে গেল। সেই একটা ছোট কবরের ভেতরে প্রায় 5000 মহামূল্যবান বস্তু ঠাসাঠাসি করে ভরা ছিল। সোনার রথ, সোনার সিংহাসন, জাদুকরী অস্ত্র এবং সবচেয়ে ভয়ঙ্কর রাজা তুতেনখামেনের মমি, যার মুখের ওপর 10 কেজি খাঁটি সোনার এক চকচকে মুখোশ রাখা ছিল। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুরক্ষিত আর্কিওলজিক্যাল খোঁজ ছিল। এটি কোনো গল্প নয়, বরং আজ এই সব খাজানা মিশরের মিউজিয়ামে রাখা আছে। কিন্তু তুতেনখামেনের খাজানা তো এক গোপন উপত্যকায় পাওয়া গিয়েছিল। তাহলে গিজার সেই বিশাল গ্রেট পিরামিডের ভেতরে কি ছিল? এত বড় 23 লক্ষ পাথরের পাহাড় শুধু একটা লাশ লুকানোর জন্য বানানো হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আর যখন সম্প্রতি বিজ্ঞানীরা একটি রোবটকে পিরামিডের সেই সরু সুড়ঙ্গগুলোতে পাঠালো যেখানে মানুষ যেতে পারে না, তখন তারা সেখানে এমন কি পেল যা এই রহস্যকে আরো গভীর করে দিল। যখন বিজ্ঞানীরা গিজার গ্রেট পিরামিডের গোপন ঘরগুলো খুলল, তখন তারা সেখানে কোনো মমি পেল না, কোনো খাজানা পেল না, দেওয়ালে কোনো ছবি বা হায়ারোগ্লিফিক্স পর্যন্ত ছিল না। সবকিছু একদম খালি এবং শুনশান ছিল। তাহলে কি ইজিপ্টের সেই রাজারা 50-50 টনের লক্ষ লক্ষ পাথর শুধু একটা খালি ঘর বানানোর জন্য টেনেছিল? এখান থেকেই জন্ম হয় ইতিহাসের সবচেয়ে বড় বিতর্কের। আজকের মডার্ন সায়েন্সের সন্দেহ হতে লাগলো যে হয়তো দ্য গ্রেট পিরামিড কখনো কোনো কবর ছিলই না। 1980 দশকে কিছু বিজ্ঞানী আকাশের তারার এক ম্যাপ মাটিতে রাখলো, এবং যখন তারা গিজার 3টি পিরামিডকে দেখলো, তখন তাদের হুঁশ উড়ে গেল। গিজার এই 3টি পিরামিড আকাশে থাকা ওরিয়ন বেল্টের 3টি তারার সাথে একদম এক সোজা লাইনে জুড়ে ছিল। তারার উজ্জ্বলতা বা চমক অনুযায়ী পিরামিডগুলোর আকারও ছোট বড় ছিল। মিশরের লোকেরা বিশ্বাস করত যে ওরিয়ন তারামণ্ডলে মৃত্যুর দেবতা ওসাইরিস থাকেন। ইজিপশিয়ানরা মাটিতে তারার এক নিখুঁত ম্যাপ তৈরি করে দিয়েছিল, কিন্তু বিনা কোনো দূরবীক্ষণ যন্ত্র এবং উন্নত ক্যালকুলেশন ছাড়া এটা কিভাবে সম্ভব হলো? এই ইম্পসিবল এবং নিখুঁত গণিত দেখেই আজও বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানী এবং চিন্তাবিদদের এটা বিশ্বাস যে ইজিপশিয়ান লোকেরা এই কাজ একা একা করতে পারত না। পিরামিড তৈরিতে কোনো বাইরের শক্তি বা এলিয়েনরা সাহায্য করে থাকবে, অথবা সেই সময় কোনো খুব উন্নত সভ্যতা উপস্থিত ছিল। এর সাথেই জড়িত আরও একটি থিওরি হলো এনার্জি থিওরি। এর মতে গ্রেট পিরামিড অব গিজা শক্তির সাথে জড়িত কোনো কাঠামো হতে পারত, কারণ এর ভেতরে লাল গ্রানাইট এবং বাইরে সাদা চূড়া পাথরের ব্যবহার হয়েছিল। কিন্তু ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের এখন পর্যন্ত এমন কোনো জোরালো প্রমাণ মেলেনি যে পিরামিড বিদ্যুৎ তৈরি করা কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল, বা মিশরের লোকেরা সেই সময় বিদ্যুতের ব্যবহার করত। এইসব রহস্য থেকে পর্দা তোলার জন্য মডার্ন সায়েন্স নিজেদের সবচেয়ে উন্নত প্রযুক্তির সাহায্য নিল। গ্রেট পিরামিডের কুইন্স চেম্বারে 2টি অত্যন্ত ছোট এবং রহস্যময় সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গগুলো মাত্র 8 ইঞ্চি চওড়া, যেখানে কোনো মানুষ যেতে পারে না। বছরের পর বছর কেউ জানতো না যে এই সুড়ঙ্গগুলো পিরামিডের ভেতরে কোথায় যায়। তাই 1993 সালে বিজ্ঞানীরা এই অন্ধকার সুড়ঙ্গগুলোতে ক্যামেরা লাগানো ছোট ছোট রোবট ভেতরে পাঠালো। পুরো বিশ্বের নজর সেই রোবট ক্যামেরার উপর আটকে ছিল। সেই রোবট ধীরে ধীরে সেই 4500 বছরের পুরনো অন্ধকার সুড়ঙ্গে উপরে উঠতে লাগলো। 200 ফুট ভেতরে যাওয়ার পর রোবট হঠাৎ থেমে গেল। তার ক্যামেরা দেখল যে রাস্তা বন্ধ। সামনে পাথরের এক রহস্যময় দরজা ছিল, যার উপর কপারের বা তামার 2টি পিন লাগানো ছিল। যখন বিজ্ঞানীরা এক সূক্ষ্ম ড্রিল মেশিন দিয়ে সেই দরজায় ছিদ্র করলো এবং তার ভেতরে অ্যান্ডোস্কোপিক ক্যামেরা ঢোকালো, তখন তাদের লোম খাড়া হয়ে গেল। সেই দরজার পেছনে কোনো খোলা জায়গা ছিল না, বরং তার পেছনে আরও একটি দ্বিতীয় রহস্যময় দরজা উপস্থিত ছিল। আর সম্প্রতি 2015 সালে আধুনিক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে পিরামিডের ভেতরে একটি বিশাল শূন্যস্থান বা বিগ ভয়েড আবিষ্কৃত হয়েছে। পিরামিডের ভেতরের এই গোলকধাঁধা আজও পুরোপুরি সমাধান করা যায়নি। মডার্ন স্ক্যানিং থেকে এটাও জানা গেছে যে পিরামিডের একদম মাঝখানে এক অনেক বড় ফাঁকা জায়গা আছে,
যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি। এই দরজাগুলোর পেছনে আসলে কি আছে? সেখানে কি কোনো খাজানা আছে? এলিয়েনদের কোনো সূত্র আছে, নাকি এমন কোনো প্রযুক্তি যা বিশ্বের ইতিহাস বদলে দিতে পারে? এই রহস্য হয়তো চিরতরের জন্য এই পাথরের পাহাড়েই দাফন থাকবে। কিন্তু একটা কথা তো একদম সত্যি, আপনি একে ইজিপশিয়ানদের অলৌকিকতা মানুন বা সেই ভয়ঙ্কর ফারাওয়ের ভয়, এই গ্রেট গিজা পিরামিড সত্যি আজও বিশ্বের সবচেয়ে বড় আশ্চর্য এবং মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় জাদু। এই ফারাও রাজাদেরই একজনের শাসন আমলে এসেছিলেন আমাদের নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। অনেক গবেষকের ধারণা মতে সেই ফিরাউন ছিল দ্বিতীয় রামেসিস। প্রাচীন মিশরের এই শক্তিশালী যুগেই ফিরাউনের সাথে মুসা আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক সংঘাত ঘটে। মহান আল্লাহর নির্দেশ ও সাহায্যে বনি ইসরায়েলকে ফিরাউনের নির্মম দাসত্ব থেকে মুক্ত করেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। দিন শেষে ফারাওদের এত ক্ষমতা ও দম্ভ লোহিত সাগরের পানিতেই বিলীন হয়ে যায়, যা আজও মানব জাতির জন্য এক বিশাল শিক্ষণীয় দৃষ্টান্ত। মানবতার এই সফর শুধু মিশর পর্যন্ত থামেনি। বিশ্বের অন্য কোণে এমন এক ভয়ঙ্কর সভ্যতা গড়ে উঠেছিল যা জঙ্গলের ঠিক মাঝখানে ছিল। তারা ঠিক এমনই রহস্যময় এবং অ্যাডভান্সড পিরামিড দাঁড় করিয়ে দিয়েছিল। যদি আপনি সেই মায়া সভ্যতার বিশাল পিরামিড এবং তাদের ভয়ঙ্কর রহস্যের পুরো ডকুমেন্টারি দেখতে চান, তবে আপনার স্ক্রিনে আসা এই ভিডিওটিতে এখনই ক্লিক করতে পারেন।